আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি নাজমুল হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ব্রেক্সিট ইস্যুতে বিশাল ব্যবধানে পরাজয়ের পর আস্থা ভোটের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রেক্সিট চুক্তি নাকচ হয়ে যাওয়ায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ ইউরোপীয় ইউনিয়ন নেতাদের। এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দেখছিলেন শিরোনামগুলো, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ব্রেক্সিট ইস্যুতে বিশাল ব্যবধানে পরাজয়ের পর আস্থা ভোটের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আজ বুধবার স্থানীয় সময় 7টায় এই প্রস্তাবের উপর ভোট দেন এমপিরা। ভোটের ফলাফলে সর্বশেষ বিস্তারিত জানব একাডেমিক রিসার্চার এবং ব্রডকাস্টার আদনাত পাবেলের কাছে। ধন্যবাদ জনাব নাজমুল হোসেন। আপনি জানেন যে আজকে লেবার পার্টি লিডার এবং লেবার পার্টি গভর্নমেন্টের এগেনস্ট একটা নো কনফিডেন্স ভোট নিয়ে এসেছিল। গভর্নমেন্ট সেটা সার্ভাইভ করলো, ভেরি মার্জিনাল ডিফারেন্স, অনলি 19 ভোটের ব্যবধানে গভর্নমেন্ট সার্ভাইভ করলো। আমরা যদি একটু পিছনে ফিরে যাই, গতকালকে প্রাইম মিনিস্টারের যে ব্রেক্সিট ডিল, এটা কিন্তু একটা বিশাল হেভি ডিফিট হয়েছে ওনার, এবং আমরা জানি যে অল অ্যাক্রস ইউরোপ এটা একটা মিক্সড রিয়াকশন। আপনার ইউরোপিয়ান ইউনিয়নের লিডার, পলিটিশিয়ান, ব্যুরোক্রেট সবার মাঝে কিন্তু ইভেন বিভিন্ন নিউজ পেপার কিন্তু বিভিন্নভাবে রিয়েক্ট করেছে। আপনার ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলছিল যে ওয়েদার দিস ইজ ওর্দি অর নট, যেহেতু একটা কমন কোনো গ্রাউন্ডে আসতে পারতেছে না ব্রিটিশ পলিটিশিয়ানরা, ওয়েদার ব্রেক্সিট ইজ ওর্দি অর নট। আমরা অলরেডি জানি যে ব্রিটিশ সিনিয়র পলিটিশিয়ান যারা আছে, টনি ব্লেয়ার, স্যার জন মেজর, অল অ্যাক্রস ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু অলরেডি বলছে গভর্নমেন্টকে রিকনসিডার করার জন্য। আমরা অলসো দ্য সেম টাইম আমরা জানি যে পিপলস ভোট, যেটা সেকেন্ড রেফারেন্ডাম, এটার কিন্তু একটা গ্রোয়িং প্রেশার আছে অল অ্যাক্রস দ্য পলিটিক্যাল পার্টি, কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিব ডেম, SNP, তারা সব এমপিরা কিন্তু এদের একটা গ্রোয়িং কনসেনসাস আমরা দেখতে পাচ্ছি যে ওনারা চাচ্ছে যে একটা সেকেন্ড রেফারেন্ডাম হওয়ার জন্য। আমরা জানি যে গতকালকে প্রাইম মিনিস্টার যখন ওনার কনক্লুডিং রিমার্কে আফটার ভোট উনি বলছিল যে উনি ক্রস পার্টি কনভারসেশনের জন্য শি ইজ রেডি ফর দ্যাট। আজকে সকালবেলাও কিন্তু 10 ডাউনিং স্ট্রিট এবং গভর্নমেন্ট বলছিল যে ওনারা লেবার পার্টি লিডারের সাথে কথা বলবে না, রেদার ওনারা সিনিয়র পার্লামেন্টারিয়ান যারা আছে বিভিন্ন দলের তাদের সাথে কথা বলবে। কিন্তু আজকে কিন্তু এই নো কনফিডেন্স ভোটের পরে প্রাইম মিনিস্টার কিন্তু শি হ্যাজ চেঞ্জ হার টোন, এবং উনি বলছিল যে শি ইজ রেডি টু হ্যাভ এ কনভারসেশন উইথ লেবার পার্টি লিডার জেরেমি করবেন অ্যান্ড অল আদার সিনিয়র পলিটিশিয়ানস। কিন্তু এখানে জেরেমি করবেন কিন্তু অলরেডি ক্লিয়ার করেছে যে আনলেস অ্যান্ড আনটিল গভর্নমেন্ট যে একটা প্ল্যান আছে যে নো ডিল ব্রেক্সিট, সেটা যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট আপনার টেবিল থেকে উইথড্র না করবে ততক্ষণ পর্যন্ত ওনারা কনভারসেশনে যেতে চাচ্ছে না। এবং আমরা জানি যে লেবার পার্টি চাচ্ছে যে যদিও ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসবে, স্টিল দে ওয়ান্ট টু রিমেন ইন কাস্টমস ইউনিয়ন, দে ওয়ান্ট টু হ্যাভ এ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট উইদিন দ্য সিঙ্গেল মার্কেট, যেটা আমরা জানি যে এটা ট্রেড এগ্রিমেন্ট। তো এটা একটা মিক্সড রিয়াকশন। আমরা জানি যে অলরেডি মোর দ্যান 100 MEPs, মেম্বার অফ ইউরোপিয়ান পার্লামেন্ট, ওনারা কিন্তু ব্রিটিশ পিপলকে দে সাইন্ড অ্যান ওপেন লেটার ফর ব্রিটিশ পিপল টু রিকনসিডার দেয়ার পজিশন ইন টার্মস অফ কামিং আউট অফ ইউরোপিয়ান ইউনিয়ন। তো এটা মিক্সড রিয়াকশন। গতকালকে আমরা দেখেছি যে পত্রপত্রিকা, পলিটিশিয়ানদের মাঝে, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট, ইউরোপিয়ান পার্লামেন্টের সিনিয়র পলিটিশিয়ান, সবার মাঝে একটা মিক্সড রিয়াকশন আছে। এবং নো কনফিডেন্স ভোটে গভর্নমেন্ট সার্ভাইভ করলো। হাউএভার এখন ডায়লগটা কী হবে, প্রাইম মিনিস্টার বাকি দলগুলোর সাথে কিভাবে নেগোশিয়েট করবে সো দ্যাট দে ক্যান ফর্ম এ কমন কনসেনসাস টু টেক দিস ম্যাটার ফার্দার, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল। এবং অ্যাজ আই সেড ইয়েস্টারডে যে আমার বিশ্বাস যে ফর গ্রেটার ইন্টারেস্ট, ফর গ্রেটার ন্যাশনাল ইন্টারেস্ট, সবাই একসাথে হয়ে ফাইনালি কোনো একটা সলিউশনে আসতে পারবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে সদস্যদের ভোটাভুটিতে 230 ভোটের ব্যবধানে প্রত্যাখ্যাত হয়েছে থেরেসা মের ব্রেক্সিট চুক্তি। থেরেসা মের চুক্তির বিপক্ষে 432 জন এমপি ভোট দিয়েছেন এবং পক্ষে পড়েছে 202 জন।
গার্ডিয়ানের খবরে বলা হয়, কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে সর্বোচ্চ ব্যবধানে হারলেন থেরেসা মে। এরপরে বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন থেরেসা মের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। করবিন বলেন, এই আস্থা ভোটের মাধ্যমে বর্তমান সরকারের নির্ভেজাল অযোগ্যতার বিরুদ্ধে রায় দেওয়ার সুযোগ পাবে পার্লামেন্ট। অন্যদিকে পরাজয়ের পর থেরেসা মে বলেন, পার্লামেন্ট তার কথা বলেছে এবং তার সরকার শুনেছে। এই সময় মে আস্থা ভোটে তার সরকার টিকে গেলে ব্রেক্সিট বাস্তবায়নে আন্তদলীয় আলোচনার প্রস্তাব দেন। থেরেসা মের ব্রেক্সিট চুক্তি বাস্তবায়িত হলে আগামী 29 মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল যুক্তরাজ্যের, কিন্তু এই পরাজয়ের ফলে এ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা থেকেই গেল। ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি নাকচ হয়ে যাওয়ায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। 28 দেশের জোট থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া প্রসঙ্গে তারা এখন জরুরি পরিকল্পনা নিয়ে অগ্রসর হবেন বলে জানিয়েছেন। ব্রেক্সিট বিষয়ে লন্ডনের হাতে খুব কম সময় বলেও সতর্ক করেছেন তারা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে এখন দুটি পথ খোলা রয়েছে। একটি হলো 3 দিনের মধ্যে পার্লামেন্টে নতুন আরেকটি চুক্তির খসড়া তোলা, অন্যটি হচ্ছে ইইউর দেওয়া চূড়ান্ত সময়সীমা 29 মার্চ থেকে আবার বাড়িয়ে নেওয়া। কোনোটাই না করতে পারলে 29 মার্চ এক রাতেই ইউরোপের 27টি দেশের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে পড়বে যুক্তরাজ্যের, যা দেশটির অর্থনীতি, কূটনীতি ও আভ্যন্তরীণ অন্যান্য বিষয়ে বড় ধরনের সংকট সৃষ্টি করবে বলে আশঙ্কা। এদিকে ব্রিটিশ পার্লামেন্টে মেয়ের প্রস্তাব নাকচ হওয়ার পরপরই ইইউর প্রধান নির্বাহী ও ইউরোপীয় পার্লামেন্টের ব্রেক্সিট বিষয়ক মধ্যস্থতাকারী টুইটারে চুক্তি ছাড়াই 29 মার্চ যুক্তরাজ্যের জোট থেকে বেরিয়ে যাওয়া ঠেকাতে কি কি করা যেতে পারে সেসব পরিকল্পনা নিয়ে কাজ করতে লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে একমাত্র বাস্তব সমাধান হচ্ছে যুক্তরাজ্যের ইইউতে থেকে যাওয়া। এবার বাংলাদেশ প্রসঙ্গ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি প্রতিবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা। তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে টিআইবির করা মন্তব্য অসৌজন্যমূলক। আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নবনিযুক্ত কর্মচারীদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন সিইসি। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের বিরুদ্ধে করা রিট খারিজ হয়ে যাওয়ায় শিগগিরই এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান সিইসি। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টে। পর্যন্ত সংগৃহীত তথ্য 50টি সংসদীয় আসনের ওপর গবেষণা করে মঙ্গলবার টিআইবি তাদের প্রতিবেদনে জানায়, এর মধ্যে 41টি আসনে জাল ভোট এবং 33টি আসনে আগের রাতে ব্যালটে সিল মারার তথ্য পাওয়া গেছে। টিআইবি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত বলে অভিহিত করে। নির্বাচন কমিশনের ভূমিকা অবশ্যই ব্যাপকভাবে লজ্জাজনক ছিল। এই বিষয়ে বুধবার প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, টিআইবির প্রতিবেদন কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। পুরোপুরি প্রত্যাখ্যান করি, এগুলো ঠিক রিপোর্ট না। স্যার, কেন আপনি এটাকে প্রত্যাখ্যান করছেন? এই আমাদের ভিত্তিটাকে কেন মনে হচ্ছে এটা ভিত্তিহীন? কারণ আমি আপনাদের কাছ থেকে যে নির্বাচনের দিনে যে তথ্যপত্র পেয়েছি, পত্রপত্রিকা যে তথ্যপত্র পেয়েছি, তাতে এরকম কোনো রকমের কোনো অভিযোগ পাইনি। কোনো জায়গায় কেউ এরকম অভিযোগ করেনি, আপনারা কখনো দেখান নেই যে এখানে এই ধরনের, তারা যখন বলেছে সে ধরনের নির্বাচনের অনিয়ম হয়েছে। স্যার, শুধু কি গণমাধ্যমের বিষয়টাই আমলে নিচ্ছেন, মানে নির্বাচন কেমন হয়েছে সেজন্য? গণমাধ্যম, আমাদের কর্মকর্তা, আমাদের ওখানে যারা ইলেকট্রনিক ইনকোয়ারি কমিটি ছিল তারা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল তারা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল তারা, এদের বিষয়টা আমরা বিবেচনা নিয়েছি। সেখানে তারা যেরকম বলেছে এরকম এর সত্যতা মধ্যে নেই। বিকেলে নির্বাচন কমিশনে নবনিযুক্ত কর্মচারীদের প্রশিক্ষণ সমাপনীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সিইসি বলেন, নির্বাচন কমিশনের ব্যর্থতা বিষয়ে টিআইবির পক্ষ থেকে যে মন্তব্য করা হয়েছে তাও গ্রহণযোগ্য নয়। আপনাদের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছে। এগুলো অসৌজন্যমূলক কথা, অসৌজন্যমূলক, লজ্জাকর বিষয়। এই কথাগুলো টিআইবির বলা ঠিক হয়নি। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের যে স্থগিতাদেশ ছিল সেই রিট খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। বুধবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মাহমুদুল্লাহ সমন্বয়ে গঠিত সংশ্লিষ্ট বেঞ্চের এই আদেশের ফলে মেয়র পদে উপনির্বাচনের আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য এখন আর কোনো আপাতত বাধা নেই, আইনি বাধা নেই। কতদিনের মধ্যে করতে হবে সেটা সরকারের বিষয়, সেটা সরকার নির্বাচন কমিশন তারা কনভিনিয়েন্টলি ডিসাইড করবে।
এ বিষয়ে সিইসি জানান, স্থগিতাদেশ না থাকলে শিগগিরই ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন করা হবে। বসতে হবে কমিশনের সাথে, তাড়াতাড়ি করে ফেলবো। এই নির্বাচন আয়োজনে উপজেলা পরিষদ নির্বাচন কোনো বাধা হবে না বলেও জানান সিইসি। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা। 30 ডিসেম্বর নির্বাচনের নামে নিষ্ঠুর প্রহসন হয়েছে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন নির্বাচনের ফলে আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচন প্রত্যাখ্যান করেছে দাবি করে তিনি বলেন, এই নির্বাচনে বড় ক্ষতি হয়েছে আওয়ামী লীগের। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত থাকছে রিপোর্টে। 20 দলীয় জোটের শরিক কাজী জাফর আহমেদের জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআইএম ফজলে রাব্বির স্মরণ সভায় ঘুরে ফিরে সবার বক্তব্যে উঠে আসে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের প্রসঙ্গ। আওয়ামী লীগ এইটা কেন করলো? বিএনপির মহাসচিব অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিতে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে ক্ষমতাসীনরা। এ নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি দাবি করে তিনি বলেন, নির্বাচনের পর ভাবমূর্তির সংকট তৈরি হয়েছে আওয়ামী লীগেরই। আওয়ামী লীগের একটা বড় ক্ষতি হয়ে গেছে। তাদের একটা অত্যন্ত গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। সেই অতীতটি হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রামের অতীত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সম্পৃক্ত হবার অতীত এবং সবসময় সামনে থাকবার একটা অতীত তাদের রয়েছে। কিন্তু এই নির্বাচনের ফলে আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে। এমনকি যারা আওয়ামী লীগ সমর্থক তারা পর্যন্ত বলছে যে আমার ভোটটা আমি দিতে পারলাম না কেন। এই নির্বাচন যেটা হয়েছে এটা ইতিমধ্যেই বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক বিশ্ব প্রত্যাখ্যান করেছে। বিরোধী নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির মহাসচিব। ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোটের মধ্যে যে সেতু বন্ধন, সেটাই বিএনপি রচনা করেছে। এটার প্রয়োজন ছিল, অবশ্যই ঐতিহাসিকভাবে প্রয়োজন ছিল এবং প্রয়োজন আছে, এবং আমরা মনে করি আরো বৃহত্তর ঐক্য প্রয়োজন। কোনো মতেই হতাশার কোনো জন্ম না হয় তার জন্য সজাগ থাকা এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে সচেতনভাবে জাতীয় ঐক্যকে আরো বেশি দৃঢ় করা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। কমিউনিটি প্রসঙ্গ। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের উদ্যোগে এবারও প্রবাসীদের স্বার্থ রক্ষায় এনআরবি ডে পালন করা হবে। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশের সরকারের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী, সিলেট 1 আসনের নবনির্বাচিত এমপি ডক্টর AKM মোমেন। মঙ্গলবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় এসব তথ্য জানানো হয়। সংগঠনের চেয়ারম্যান আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন আনসারের পরিচালনায় অনুষ্ঠানে সবার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আনিসুর রহমান। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ার জাহাঙ্গীর খান, ভাইস চেয়ার আব্দুল বারী, মানিকুর রহমান, ফয়জুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ মুনিম, নাজির আলী সহ আরও অনেকে। সভায় সংগঠনের পেট্রন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AKM আব্দুল মোমেনকে অভিনন্দন জানানো হয়। এছাড়া এনআরবি ডে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ 3 আসনে 3 বারের সংসদ সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী MA মান্নানকে পূর্ণাঙ্গ পরিকল্পনা মন্ত্রী করায় যুক্তরাজ্য সুনামগঞ্জবাসীর উদ্যোগে এক আনন্দ সভা সোমবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মন্ত্রী MA মান্নানের সফলতা কামনা করে বলেন, বিগত 2 মেয়াদে তিনি নিজ আসনসহ সুনামগঞ্জ তথা বৃহত্তর সিলেটের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। তাঁর মতো সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদে সুযোগ দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী যে পরিবর্তন এনেছেন তাতে দেশবাসী অভিনন্দন জানিয়েছে। দেশের মানুষের মতো প্রবাসীরা আশাবাদী বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করবে। বক্তারা প্রবাসীদের দাবি দেওয়া আদায়ে মন্ত্রী MA মান্নান সহ প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। কমিউনিটি নেতা আব্দুল আলী রৌফের সভাপতিত্বে ও শাহ কুরেশি শিপনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আলহাজ জালাল উদ্দিন, আলহাজ সাজ্জাদ মিয়া, তারিফ আহমেদ, মল্লিক শাকুর ওয়াদুদ, ইলিয়াস মিয়া সহ অনেকে। যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার মিরপুর পাবলিক হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের গ্রেটার সিলেট কাউন্সিলের অফিসে এই সভার আয়োজন করা হয়।
প্রাক্তন ছাত্র আব্দুস শহীদের সভাপতিত্বে ও নোমান আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রুহেল আহমেদ। সভায় বিস্তারিত আলোচনায় মিরপুর স্টেডিয়ামে 10 লক্ষ টাকায় একটি গ্যালারি নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও আগামী 24 মার্চ প্রাক্তন ছাত্রদের একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন আনসার আহমেদ, সিদ্দিক আলী, জাহাঙ্গীর, আবুল কালাম, শাহাব আলী, সুমন আহমেদ, দয়াল জুবায়ের সহ আরও অনেকে। জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘ ওল্ডহামের উদ্যোগে জিসিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভালো ফলাফলের জন্য 12তম বারের মতো অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ওল্ডহামে। আমাদের গ্রেটার ম্যানচেস্টার ইনচার্জ দেলোয়ার হোসেন শিবলি জানান, সংগঠনের সভাপতি হীরা মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে এবং সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ওল্ডহামের বিভিন্ন স্কুল থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্রছাত্রীদের জিসিএসসি পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রাখায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক বিতরণ করেন ওল্ডহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর জাবেদ ইকবাল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র, ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার, শিক্ষাবিদ ডক্টর শামীম মিয়া, কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর মমতাজ আলী আজাদ, কাউন্সিলর ফজলুল হক এবং কাউন্সিলর মোহন আলী সহ কমিউনিটি নেতৃবৃন্দ। অতিথিগণ তাদের আলোচনায় বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই এবং আজকের উদয়মান ছাত্রছাত্রীরাই আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে। তাদের এই সফলতায় অভিভাবক সহ কমিউনিটির সবাই গর্বিত। এছাড়াও অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতি বছরের ন্যায় এবারও পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শেরপুর এলাকায় ঐতিহ্যবাহী 3 দিনব্যাপী মাছের মেলা শেষ হয়েছে। মেলায় হাওর ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা দেশীয় প্রজাতির টাটকা মাছ কিনতে বিভিন্ন স্থান থেকে খুচরা ক্রেতা ও পাইকাররা ভিড় জমান। তবে মেলার আয়োজকরা দাবি তুলেন মেলার জন্য স্থায়ীভাবে স্থান নির্ধারণের। মৌলভীবাজার থেকে মঞ্জু চৌধুরীর ক্যামেরায় SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের সীমানা গেছে শেরপুর এলাকায় প্রায় 200 বছর পূর্ব থেকে চলে আসছে মাছের মেলা। এ অঞ্চলের মানুষ অধীর আগ্রহে থাকেন কখন বছর ঘুরে আসবে মাছের মেলা। এবছর মেলায় 1,20,000 টাকা মূল্যের বাগাইর মাছ উঠেছে। রোববার রাত থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী এই মেলা শেষ হয়েছে মঙ্গলবার দুপুরে। মেলায় হাওর ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা দেশীয় প্রজাতির টাটকা ও ফরমালিন মুক্ত মাছ মূলত কিনতে আসেন। মেলায় পছন্দের মাছ মিললেও মূল্য অনেকটা বেশি বলে ক্রেতারা জানান। যেমন আমরা লন্ডন জেনে এটা কিনি 9-10 পাউন্ড কেজি। এখন এটা তারা কইরা আইর মাছ তারা কইরা যখন 10 কেজির আইর মাছ এটা তারা 1600 টাকা কেজি কইরা। আমরা মেলাতাই বড় মাছ কিনার লাগি ফরমালিন মুক্ত দেশীয় প্রজাতির হাওর নদীর মাছ কিনার লাগি প্রচুর মাছ উঠছে মেলাত। আমি থাকি লন্ডন, তো আমরা আসলে এলাকার সুযোগ সুবিধা পাই না, কারণ এখানে তো ফ্রিজিং মাছ থাকে, ফ্রেশ মাছ পাওয়া যায় না। তো শেরপুর মাছের মেলা খুব সুন্দর, ভালো ভালো মাছ উঠেছে হাওর বিলের ফরমালিন মুক্ত মাছ। এখন মাছ দেখতেছি অন্যান্য বছরের চেয়ে দাম একটু বেশি লাগতেছে। মৎস্য ব্যবসায়ীরা জানান, হাওর ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা মাছ নিয়ে আসেন এই মেলায়। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের চাহিদা বেড়ে যাওয়ায় মূল্য বেশি দিয়ে মাছ সংগ্রহ করতে হয় তাদের। বাঘ মাছ 1,20,000 টাকা দাম ছাড়া আমরা 85,000 টাকা দামর আমরা 90,000 পাইলে ছাড় দিম। কুশিয়ারা নদীর মাছ আমার মাছ আছে 20 লক্ষ টাকার মাছ দোকানে। দুইটা মাছ হচ্ছে আপনার কুশিয়ারা নদীর মাছ, আমরা কিনে আনছি বিক্রি করতেছি। আর এগুলা মাছ আছে বিলের মাছ, এগুলা মাছ আছে আমরা উজানবেরির মাছ। এগুলা লোকাল মাছ, এগুলা বার্মিজ না, বাট ফিশারিও না, এগুলা আমাদের হাওরের। মেলায় পার্শ্ববর্তী কুশিয়ারা নদী, হাকালুকির হাওর, কাউয়াদিগির হাওর, হাইল হাওর ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সহ দেশের বিভিন্ন স্থান থেকে মৎস্য ব্যবসায়ীরা রুই, কাতলা, বোয়াল, গজার, বাগাই ও আইর মাছ সহ বিশাল আকৃতির মাছ নিয়ে আসেন মেলায়। মেলার আয়োজকরা জানান, গত 3 থেকে 4 বছর ধরে জুয়া যাত্রা সহ পুতুল নাচের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়ে শুধু মাছের মেলা অনুষ্ঠিত হওয়ায় গ্রাম বাংলার ঐতিহ্য ফিরে পেয়েছে। এছাড়া প্রতি বছর লাখ লাখ টাকার রাজস্ব সরকারকে তারা দিলেও মেলার জন্য এখনো স্থায়ী কোনো স্থান গড়ে ওঠেনি। আসলে কিন্তু মাছের মেলা আমাদের ঐতিহ্যবাহী মেলা, আমাদের ঐতিহ্য।
এখানে অবৈধ কোনো কিছু আমাদের মেলার মধ্যে নাই। শুধু মাছের মেলাই আমাদের পূর্বের মুরব্বিয়ানের যে ঐতিহ্য আমরা ধরে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। প্রায় এখানের মধ্যে এই পর্যন্ত মনে হয় 3-4 কোটি টাকার মাছ বিক্রি হয়েছে। আশা করি এখানে 10-12 কোটি টাকার মাছ বিক্রি হবে। গত বছর এভাবে বিক্রি হয়েছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলা শুরু হলেও এটি এখন সার্বজনিক উৎসবে রূপ নিয়েছে। এটি যদিও মাছের মেলা নামে পরিচিত, তথাপি মাছ ছাড়াও ফার্নিচার, গৃহস্থালী ও খেলনা সামগ্রী সহ গ্রামীণ ঐতিহ্যের দোকান স্থান পেয়েছে। SM উমেদ আলী, NTV নিউজ, মৌলভীবাজার। হবিগঞ্জের চুনারুঘাট ঐতিহাসিক মুরার বন্ধ দরবার শরীফের 3 দিনব্যাপী 698তম পবিত্র বাৎসরিক উরসের সোমবার দ্বিতীয় দিনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। আগত ভক্ত আশেকানগণ মাজার জিয়ারত, জিকির আশকার ও ফাতেহা পাঠ করেন। মাজারের চারপাশে মেলায় বিভিন্ন পণ্যের দোকান বসেছে। এছাড়াও মারফতি গানের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে এসে শিল্পীরা গান পরিবেশন করছেন। মুরারবন্দ দরবার শরীফের মুতওয়াল্লি পীরজাদা আলহাজ সৈয়দ শফিক আহমেদ শফি চিশতি ও খাদেম সৈয়দ মুরাদ আহমেদ চিশতি জানান, 3 দিনব্যাপী ওরসে প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। শান্তিপূর্ণভাবে ওরস উদযাপন করা হচ্ছে। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি আজকের শিরোনামগুলো। ব্রেক্সিট ইস্যুতে বিশাল ব্যবধানে পরাজয়ের পর আস্থা ভোটের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রেক্সিট চুক্তি নাকচ হয়ে যাওয়ায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ ইউরোপীয় ইউনিয়ন নেতাদের। এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এই ছিল আমাদের হাতে থাকা NTV ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ NTV অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।